দীর্ঘদিন ধরে 15 বছর আওয়ামী ফ্যাসিজমের মধ্যে আমরা আটকে ছিলাম। এই আওয়ামী ফ্যাসিজমের থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারছি না। একে একে যে আসুক না কেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে কিনা চেয়ারে বসে সে কেমন জানি ভারতের দালালি করে, ভারতের পা চাটে, ভারতের সাথে নেগোসিয়েশন করে, সে যেন কেমন জানি ক্ষমতায় আসতে চায়। আর যারা কিনা নেগোসিয়েশন করতে চায় না, ওরাও ক্ষমতার চেয়ারে বসে নেগোসিয়েশন নীতি অবলম্বন করার চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা যে এত তারুণ্য নির্ভর বলছি, তারুণ্যের নির্ভর দল বলছি, নতুন ধারার রাজনীতির কথা বলছি, আমি দেখলাম এই নতুন ধারার মধ্যেও পুরানো ধারা ঢুকে গেছে। কিভাবে? আমি দেখলাম যে আমাদের গণ অধিকার পরিষদ, আমি গণ অধিকার পরিষদ একজন গণ অধিকার পরিষদ আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে, যাতে করে আমরা নতুন ধারার রাজনীতি এবং বাংলাদেশের মানুষকে নতুন কিছু দিতে পারে। কিন্তু দেখলাম আমাদের মাঝেও কিছু পা চাটা দালাল রয়ে গেছে। এর কারণে আমাদের গণ অধিকার পরিষদ 2 গ্রুপ হয়ে গেছে এখন। ঠিক তেমনি এখন আপনারা দেখছেন 2024-এর আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, প্রত্যেকে বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। আমি আজকে দেখলাম আমাদের চট্টগ্রামে একটা কমিটি হয়েছে। এই কমিটিতে আপনার ফজলে হোসেন রাব্বি, আপনারা সকলে জানেন, রাউজানের অনেক আপনার আওয়ামী লীগের এমপি ছিলেন। সেই আওয়ামী লীগের সাথে খুব কাছের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাহলে আপনারা যে বলছেন 24-এর আন্দোলন নতুন ধারা রাজনীতি করবেন, তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন? আপনারা কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন? আপনাদের সাথে যারা কিনা 2018 সাল থেকে এই রাজপথে ছিল, বাংলাদেশের ফ্যাসিজমকে দূর করার জন্য কাজ করেছে, ওরা কি আপনাদের কাছের লোক নয়? ওরা যদি প্রকৃতপক্ষে কাছের লোক না হয়ে থাকে, আওয়ামী লীগের 5-8 দালালরা আপনাদের বিশ্বস্ত সঙ্গী কীভাবে হয়ে উঠছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। এই জন্য আমি বলি, ভারতের দাবিদারি করা আমাদের বন্ধ হয়নি, পাশাপাশি ভারতের ষড়যন্ত্র বন্ধ হয়নি। আপনারা সকলে জানেন 5ই আগস্টের পর থেকে আওয়ামী সরকার ভারতের ধারা ষড়যন্ত্র করে নানা ইস্যু বাজারে এনেছে। এখন সর্বশেষ ইস্যু ছিল সংখ্যালঘু ইস্যু। সেই সংখ্যালঘু ইস্যু আজকে মাইর খেয়ে গেছে। এখন নতুন একটা ইস্যু এসেছে, সেটা হচ্ছে মুসলমান ইস্যু। এখন ভাই, আমি অনেকেই আমার এই কথার সাথে দ্বিমত হতে পারেন। আমি আপনাদেরকে বলছি, আমি হুজুর ভাইদেরকে অনুরোধ করব, ভাই আপনারা ফাঁদে পা দিয়েন না। আপনারা এই বাংলাদেশের কঠিন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা আপনাদেরকে শাপলা চত্বরে নিয়ে এসে রাতের অন্ধকারে বিদ্যুৎ নিভিয়ে কীভাবে নৃশংস হত্যা করেছে, এটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি ভুলে যান, তাহলে আরেকটিবার নৃশংস ঘটনা আপনাদেরকে দিয়ে ঘটনা হবে, আপনাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে। দেখুন ভাই, আমি মুসলমান ইসলাম ধর্মের সম্বন্ধে তেমন একটা আমার আইডিয়া নাই, তবে আমি এতটুকু জানি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তির পথ। কিন্তু এখন আমি কিছু লোককে দেখছি, আমি জানি না আরে কতটুকু ইসলাম প্রেমিক বা ওরা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে এই কাজগুলো করছে কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা শান্তির পথ বেছে নেন, বাংলাদেশের পক্ষে কথা বলেন, ভারতের দাবিদারি করবেন না। আপনাদের মাঝে কিন্তু ভারতের লোক ঢুকে গেছে, আপনাদের মাঝে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোক ঢুকে গেছে। আপনারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় দেন এবং আপনাদের শান্তিপূর্ণ কাজগুলো আপনারা বজায় রাখেন। আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে, আপনারা ফাঁদে পা দিবেন না। আমি ময়ূর রঞ্জনের মতো এবং শুভেন্দু অধিকারীর মতো আমি গলা ফাটাতে চাই না, আমার শক্তি আমি নষ্ট করতে চাই না। আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শান্তিপ্রিয়, তবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখছে ভারত। এই জন্য আমি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত আমরা 7 সিস্টারকে অস্থিতিশীল করতে পারবো না,
ততদিন পর্যন্ত আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে, যেমন আজকে আমরা সবচেয়ে আসিফ নজরুলকে পীরের মতো মানতাম, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আসিফ নজরুলকে পীর মেনেছি। এই পীর মানার কারণে এই সুযোগকে ব্যবহার করে ভারত আমাদেরকে অস্থিতিশীল করার কাজ করছে। এই জন্য আমি বলছি, ভারতের 7 সিস্টারকে আমাদের আয়ত্তে না আনা পর্যন্ত আমাদের মুক্তি নাই।